This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায় মর্নিং সুপার প্রাইম টাইমে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়। বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৬৪ লক্ষ টাকা। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের সহকর্মী দেবব্রত রয়েছেন। দেবব্রত, ৬৪ লক্ষ টাকা উদ্ধার হলো বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে। একদমই, দেখো এই কথাটাই সত্য হলো যে গতকাল আমরা যেটা দেখেছিলাম যে বালি ব্যবসায়ীর বাড়িতে ঠিক সন্ধ্যার দিকে যখন টাকা গোনার মেশিন নিয়ে ঢোকা হয়েছিল তখনই একটা সন্দেহ দানা বেঁধেছিল এবং সেটা মনে করা হচ্ছিল যে নিশ্চয়ই কিছু টাকা পাওয়া গেছে, যেটা আজকে ইডি মারফত সূত্রে জানা গেছে প্রায় ৬৪ লক্ষ টাকা নগদ ক্যাশ পাওয়া গেছে এবং পাশাপাশি প্রায় ৩টি মোবাইল এবং বেশ কিছু কাগজপত্র সিজ করে নিয়ে গেছে ওই বালি ব্যবসায়ীর বাড়ি থেকে। তবে পাশাপাশি নজরে রাখা হচ্ছে সৌরভ রায়, তার স্ত্রী সঙ্গীতা রায় এবং ছেলে স্বপ্নিল রায়ের যে সমস্ত কাগজপত্র রয়েছে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা যাচ্ছে যে কিভাবে এই টাকা আসতো, ক্যাশ টাকা কিভাবে এত আসতো। একজন সামান্য পিডব্লিউডির কন্ট্রাক্টর থেকে এত বড় একজন ২ জেলার বালি ব্যবসায়ী, বালির ব্যবসার মাথা হয়ে দাঁড়ালো কি করে সৌরভ রায়, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। একেবারে দেবব্রত, আরো একবার দর্শকদের জানিয়ে রাখবো, মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়। সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হলো ৬৪ লক্ষ নগদ টাকা। বেশ কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে ইডি, যেমনটা আমাদের সহকর্মী দেবব্রত জানাচ্ছিলেন, এবং যে নথিগুলো উদ্ধার করা হয়েছে সেখানেও বিস্তার অসঙ্গতি রয়েছে। দেবব্রত, আরেকটা জিনিস জানতে চাইবো তোমার থেকে, যে টাকা গোনার কাজ কি শেষ হয়েছে নাকি এই উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বা পরিবারের অন্য সদস্য যারা রয়েছে তাদের কাছ থেকে আরও নগদ মিলতে পারে মনে করছে ইডি? দেখো, ইতিমধ্যেই টাকা গোনা গতকালকে শেষ করে কিন্তু ইডি আধিকারিকরা বেরিয়ে গেছেন এবং তার ফলে টাকা গোনা শেষ হয়ে গেছে এটা বলা যেতেই পারে। এবং তারপরে নতুন করে আর কিছু তথ্য আছে কিনা সেদিকে কিন্তু নজর রাখতে হবে, যে এই যে কাগজপত্র নিয়ে গেছে কাগজপত্রে কোনো গরমিল রয়েছে কিনা, বা যে সমস্ত মোবাইল সিজ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সেই সমস্ত মোবাইল থেকে নতুন করে কোনো তথ্য বেরিয়ে আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখতে হবে। বেশ দেবব্রত, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, গতকাল দিনভর রাজ্য জুড়ে বালির দুর্নীতি, বালি পাচারের অভিযোগে ইডির অভিযান চলে রাজ্যের একাধিক প্রান্তে। গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বেহালা, রিজেন্ট কলোনি, জিডি মাইনিং এর অফিস সহ একাধিক জায়গায় একযোগে হানা দেন ইডির আধিকারিকরা। সেখানেই জহিরুলের বাড়ি থেকে নগদ ১২ লক্ষ টাকা গতকালই উদ্ধার হয়েছিল। দেখিয়েছিলাম আপনাদের, মূলত যার বাড়ি থেকে অভিযান গতকাল শুরু হয়েছিল বলা যায়, সেই বালি ব্যবসায়ী জহিরুলের বাড়ি থেকে নগদ ১২ লক্ষ টাকা উদ্ধার হয়। এর পাশাপাশি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আরেক বালি ব্যবসায়ী, মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৬৪ লক্ষ টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি। উদ্ধার হওয়ার নথিতেও বিস্তর অসঙ্গতি, এমনটাই খবরেরই সূত্রে। পরে খবরে নজর রাখবো। এই মুহূর্তে আরো একটা খবর আমাদের কাছে পাওয়া যাচ্ছে, যে খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো, বৈধ ঘাট অবৈধ কারবার, নকল চালান দিয়ে গাড়ি বালি পাচার। নেতার মদত আর বালি মাফিয়ার কেরামতিতে সরকার রাজস্ব হারাচ্ছে। কিভাবে চলছে এই গড়মিলের খেলা? কোন ম্যাজিকে বালির দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে? নদী থেকে তোলার পর থেকে শুরু করে মজুদ পর্ব, বালি তোলার পদে পদে দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছে কেন্দ্রীয় এজেন্সি। বালি তোলার অনুমতিপত্র জাল করে দুর্নীতির বালিয়াড়ি। জাল অনুমতিপত্র দিয়ে ভুয়ো কিউআর কোড, একই নম্বর দিয়ে একাধিক ট্রাকে বালি তোলা। সূত্রের দাবি, বালি পাচারের তদন্তের বাঁকে বাঁকে এমনই কারচুপি নজরে এসেছে কেন্দ্রীয় এজেন্সির। সোমবার রাজ্যের দিকে দিকে চলে ইডির অভিযান, আর সেখানেই উঠে এসেছে এই মারাত্মক তথ্য। এখানেও নথিপত্র জাল করে বা সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যে দর বেঁধে দেয় সরকার, তার থেকে অনেক বেশি দামে, দ্বিগুণ তিনগুণ দামে খোলা বাজারে বালি বিক্রি করে। সরকারি নিয়ম হলো বছরে ৯ মাস বালি তোলা যায় আইনি খাদান থেকে, আর এই বালি তোলার জন্য ডাকা হয় ই টেন্ডার। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ও ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের ডাকা টেন্ডারে দায়িত্ব পায় কোনো বেসরকারি সংস্থা, আর এরপরই শুরু হয় দুর্নীতির খেলা। সরকারি নিয়ম অনুযায়ী বালি তোলার জন্য প্রতিদিন ইস্যু করা হয় অনুমতিপত্র। প্রতি অনুমতিপত্র পিছু একটি ট্রাকের রেজিস্ট্রেশন থাকে। অভিযোগ, সেই অনুমতিপত্র জাল করা হয়। একই ট্রাকের নম্বর ৪-৫টি ট্রাকে ব্যবহার করে চলে দুর্নীতি। এক্ষেত্রে যে সরকারি দর, সেই সরকারি দরও বাড়ানো হয়, অর্থাৎ স্থানীয় স্তরে যারা এই বালি মাফিয়া বলে পরিচিত বা যারা এই বালি তোলার কারবার নিয়ন্ত্রণ করে, শেখ জাহিরুল আলীর মতো, তারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে। তারা দাম ঠিক করে এবং সেই দামেই বেসরকারি সংস্থাগুলি বা গোটা রাজ্যে বালি চলে যায়।
ঝাড়গ্রামের সুবর্ণরেখার বালি মান হিসেবে অত্যন্ত ভালো। এই বালি কলকাতা, গোটা রাজ্য ও প্রতিবেশী রাজ্যে যায়, সেখানেই হাজির তদন্তকারীরা। প্রচুর ডুপ্লিকেট চালান আছে, পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে, প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে। অভিযোগ, বৈধ ঘাট থেকে বালি চুরি হচ্ছে আর মাফিয়ার পকেটে চলে যাচ্ছে মোটা টাকা। সরকার হারাচ্ছে রাজস্ব। দুর্নীতির চোরাবালি কতটা গভীরে, মাথা পর্যন্ত পৌঁছতে পারবে কেন্দ্রীয় এজেন্সি? সুজয় পাল ও গয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা। হলদি নদীকে কার্যত নিংড়ে নিয়েও বালি লুটেরা থামছে না। এবার তাদের লোভের বলি নাবালিকা। নদীর চর থেকেও বেআইনিভাবে বালি তোলায় তৈরি হয় গভীর খাদ, আর সেই খাদের জলে ডুবে গেল শৈশব। আর রাজনীতির হটস্পট নন্দীগ্রামে শুরু হয়ে গেল মৃত্যুর নিয়ে দায় ঠেলাঠেলি। মা কাঁদছেন, হাপুস নয়নে কাঁদছেন, তবুও পিঙ্কি সাড়া দিচ্ছে না। 7 বছরের ছোট্ট শরীরটা শেষবারের মতো আঁকড়ে ধরছেন মা। পিঙ্কি পিঙ্কি তবুও মা বলে ডাকছে না। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া নন্দীগ্রাম। শিল্পের দাবি বনাম কৃষি জমি রক্ষার দাবিতে আন্দোলনের নন্দীগ্রাম। পিঙ্কি সেই নন্দীগ্রামে বেনিয়মের বলি। গা ধুতে গেছিল গো, আমি না বলছিলি মেয়েগুলো সাঁতার কাটতে জানেনি গো, ও আমার কথা শুনেনি, বাচ্চা মেয়ে চলেই চলো গো। নন্দীগ্রামের বয়াল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী, যে নদীর বুকে সাদা বালির চরে রাঘব বোয়ালদের অবৈধ বালি খাদান। তেমনই এক খাদানের জন্য খোঁড়া গর্তে পড়ে গিয়েছিল পিঙ্কি। মামার বাড়িতে ঘুরতে গিয়ে পিঙ্কি আর তার দিদি সালোনি খেলতে গিয়েছিল নদীর চরে। রবিবার বিকেলে নদীর চরে খেলা করছিল তারা। সেই সময় পা পিছলে খাদানের জলে পড়ে যায় পিঙ্কি। বোনকে বাঁচাতে দিদিও ঝাঁপ দেয়। সালোনি আর পিঙ্কি কেউই সাঁতার জানতো না। সালোনিকে বড়রা উদ্ধার করে, কিন্তু পিঙ্কিকে বাঁচানো যায়নি। এত বড় বড় গাড্ডা, এত বড় বড় গভীর পুকুর খুলে রেখেছে, প্রত্যেকেরই জন্য মানে অসুবিধা। যখন বালিটা তুলে নেয় তখন তো অনেক গাড্ডা হয়ে যায় ওখানটা। এই যে আজকে যে বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? মা দেখছেন ছোট্ট মেয়ের মৃতদেহ, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখছে পিঙ্কি নিথর, আর রাজনীতি দেখছে লাশ, হোক না ছোট, তবুও তো লাশ। রাজনীতির কাছে লাশের গুরুত্ব অনেক। পিঙ্কির মৃত্যু নিয়ে তাই সস্তার রাজনীতি চলছে পূর্ব মেদিনীপুরে। পুরোপুরিভাবে অবৈধ এরকম অবৈধ বালি খাদান আজকের রাজ্যের বহু জায়গায় পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের শাসনে হচ্ছে, যার এই সরকার পুরোপুরিভাবে 25%, 75%-এর একটা রেশিও করে দিয়েছে। তো সেই রেশিও অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নিস্তরের নেতারা এরকম অবৈধ বালি খাদান চালিয়ে ওপরতলায় টাকা পাঠাচ্ছে। বিজেপি যে রাজনীতি করতে চাইছে কার উপরে দোষারোপ করছে? ওখানকার পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে সেটা বিজেপির মদতেই হয়েছে। পিঙ্কি আর বায়না করবে না, মা বলে ডাকবে না, মা তাই কাঁদছেন। কিন্তু রাজনীতি লাশের ওপর বসে ভোট সাধনা করবে আর কতদিন?